নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আপনারা ভাবছেন রসগোল্লা কী করে কলকাতায় ব্যান্ড হবে? মানে রসগোল্লা তো বাঙালির প্রিয় খাদ্য, রসগোল্লা কলকাতায় ব্যান্ড হতেই পারে না। না, হয়নি। কিন্তু একটা সময় এই পশ্চিমবঙ্গে কিন্তু রসগোল্লা ব্যান্ড হয়েছিল। 1965 সাল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন। সেই সময় পশ্চিমবঙ্গের যে ডেয়ারি বা মিল্ক ফ্যাক্টরিগুলো ছিল বা পশ্চিমবঙ্গে নিজস্ব রকম যে উৎপাদন ক্ষমতা ছিল, সেটা একেবারেই খারাপ অবস্থায় চলে যায়। বাচ্চারা যে দুধ খাবে, সেই দুধ অবধি যত পরিমাণ দুধ দরকার হয় তত পরিমাণ দুধ রাজ্য সরকার উৎপাদন করতে পারছিল না। প্রফুল্ল সেন তখন একটা বুদ্ধি বার করে এবং একটা অ্যাক্ট আনে। আগস্ট মাসের সামথিং একটা 23শে আগস্ট এরকম একটা ডেটে উনি ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গে মিষ্টি উৎপাদনের জন্য ছানা এবং দুধ ব্যবহার করা যাবে না এবং বিক্রিও করা যাবে না। ভাবতে অবাক লাগছে কলকাতা শহরে মিষ্টি বা রসগোল্লা ব্যান্ড। কারণ প্রথমেই বললাম যে দুগ্ধ উৎপাদন একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এছাড়াও ওই একই বছর মানে 1965 সালেই পশ্চিমবঙ্গে খরা হয়েছিল, প্রচণ্ড খাদ্য সংকট দেখা দিয়েছিল। ফলে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে এবার যদি দুধও উৎপাদন কমে যায় বা দুধও একেবারে শেষ হয়ে যায় তাহলে শিশুরা অনাহারে মরে যাবে। এই কারণে তিনি দুধ দিয়ে মিষ্টি তৈরি ব্যান করেন। বিশিষ্ট লোকেরা পরবর্তীকালে বলেছিল যে প্রফুল্ল সেন ভুল করেছিল। প্রফুল্ল সেনের উচিত ছিল যে যারা শিশু, যারা মহিলা, তাদের ভর্তুকি দিয়ে দুধ দেওয়া এবং যারা মিষ্টি তৈরি করছে তাদের উপরে অত্যধিক কর চাপানো, যাতে সেই করের টাকা দিয়ে আরও কিছু বেশি দুধ উৎপাদন করা যায়। কিন্তু প্রফুল্ল সেন যে কোনো কারণেই হোক পুরোপুরি ব্যান করে দেয়। কিন্তু আদপে এতে কি কোনো সুরাহা হয়? না, এতে একদমই কোনো সুরাহা হয়নি। কেন? বড় মিষ্টির দোকান বা মিষ্টি ব্যবসায়ীরা ছিল, তারা কিন্তু চোরা পথে লুকিয়ে মিষ্টি তৈরি করতে থাকেই। ফলে সেখানে তারা লুকিয়ে চুরিয়ে কিন্তু দুধ এবং মিষ্টি তৈরি করছিল, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বিক্রি করছিল, কলকাতার বাইরে গিয়ে বিক্রি করছিল। মার খাচ্ছিল ছোট ব্যবসায়ীরা। ভাবতে অবাক লাগে যে 1965 সালে কলকাতা, যেখানে মানুষ মিষ্টি খেতে এত ভালোবাসে, সেইখানে প্রচুর মিষ্টির দোকান উঠে গেছিল। বললে বিশ্বাস করবেন না, কেসি দাস, যাদের কলকাতা শহরে অনেকগুলো আউটলেট ছিল, প্যানেরেরটা বাদ দিয়ে বাকি কলকাতা শহরে যতগুলো আউটলেট আছে সবকটা বন্ধ করে দেয়। কি করবে? মিষ্টি উৎপাদন করতে পারছে না, দোকান দিয়ে কি করবে? এবার কি হলো, যারা মিষ্টি ব্যবসায়ীরা তারা কিন্তু প্রফুল্ল সেনের বিরুদ্ধে কোর্টে গেল। কোর্ট সব শুনে বলল যে না, প্রফুল্ল সেন যে আইনটা এনেছেন সেটা সঠিক নয়। ব্যবসায়ীরা জিতে গেল। এতে প্রফুল্ল সেন আরও বেশি রেগে গেল এবং তিনি কি করলেন, তিনি তড়িঘড়ি আর একটা দুদিনের মধ্যে একটা আইন আনলেন এবং কলকাতা শহরে মিষ্টি তৈরি করা, বিক্রি করা, উৎপাদন করা সব বন্ধ করে দিলেন। ব্যবসায়ীরা আবার কোর্টে গেল। এবার যখন কোর্টে বিচার চলছিল সেই সময়, অর্থাৎ 1965 সালে, সেই সময় প্রফুল্ল সেন রেডিওতে আসেন এবং খুব ইমোশনাল একটা ভাষণ দেন এবং সেখানে তিনি বোঝানোর চেষ্টা করেন যে কলকাতা শহরে দুধ উৎপাদন একেবারে তলানিতে এসে ঠেকেছে, শোচনীয় অবস্থা, বাচ্চারা দুধ পাচ্ছে না, এই সময় কি করে সাধারণ মানুষরা ঘরে বসে মিষ্টি খাবে। ফলে তিনি যেটা করছেন একেবারে সঠিক কাজ করছেন। কিন্তু প্রফুল্ল সেনের এই ভাষণ যতই ইমোশনাল হোক না কেন, কোর্ট কিন্তু সেই ইমোশনের একদমই দাম দেয়নি। কোর্ট বলে যে যখন একটা ঘটনা নিয়ে, একটা বিষয় নিয়ে কোর্টে বিচার চলছে, তখন যে আপনি এই যে ভাষণ দিচ্ছেন, এটা কোর্টকে অপমান করা। একই রকমভাবে তিনি আবার হেরে গেলেন কোর্টের কাছে এবং মিষ্টি ব্যবসায়ীদের জয় হলো। কারণ প্রচুর কলকাতা শহরে সেই সময় মিষ্টি ব্যবসা মানে একটা প্রচুর লোক জড়িয়ে রয়েছে, গ্রামগঞ্জের লোকেরা রয়েছে, গরিব লোকরা রয়েছে, মিষ্টির কারিগররা রয়েছে, মিষ্টির দোকানের কর্মচারীরা রয়েছে, ফ্যাক্টরিতে কর্মচারী, মানে বিশাল একটা ব্যবসা জড়িয়ে রয়েছে, প্রচুর কর্মসংস্থান। ফলে সবাইকে তো এরকম বেকার করে দেওয়া যায় না। রাজ্য সরকারের দায়িত্ব দুধ উৎপাদন কি করে হবে তার ব্যবস্থা নেওয়া, আপনি কোনো কিছুকে ব্যান করতে পারেন না। তো কোর্ট একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং পরবর্তীকালে অতটাও শোচনীয় অবস্থা হয়নি, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এটা ঠিক যে কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য কলকাতা শহরে রসগোল্লা কিন্তু ব্যান্ড হয়েছিল। এবার রসগোল্লা ব্যান করার জন্যই হোক অথবা অন্যান্য কোনো কারণেই হোক, 2 বছরের মধ্যে কিন্তু প্রফুল্ল সেনের সরকার পড়ে যায়।
এবং বামফ্রন্ট যুক্তফ্রন্ট সে সময় তখন ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে এবং তারা প্রায় 34 বছর ধরে রাজত্ব করে। অর্থাৎ এই ঘটনা থেকে প্রমাণ হয় যে রসগোল্লা বাঙালির এত প্রিয় যে রসগোল্লাকে আপনি যদি ব্যান করেন তাহলে কিন্তু বাঙালিরাও আপনাকে ব্যান করতে পারে। তো একই রকমভাবে এখন যারা বিভিন্ন দলে রয়েছেন এবং তারা এটা খাবেন না, ওটা খাবেন না, এটা পড়বেন না, ওটা পড়বেন না করছেন, তাদেরও একটু ভেবে দেখা উচিত যে অন্তত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এবার যারা ভিডিও দেখে ভাবছেন যে আমি মিথ্যে কথা বলছি, বানিয়ে বানিয়ে বলছি, হ্যাঁ, যারা তাদেরকে একটু অনুরোধ, আপনারা 2 মিনিট সময় নিন, গুগলে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। যদি আপনাদের সার্চ করতে অসুবিধা হয়, আমি তার জন্য আমার ভিডিওতে পেপার কাটিংস বা যেখান থেকে সোর্স আমি পেয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। এবার আপনারা একটু দায়িত্ব নিয়ে খুঁজুন, আশা করি পেয়ে যাবেন। না পেলে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাকে খুঁজতে সাহায্য করব। কিন্তু মিথ্যে কথা বলছি এরকম বলবেন না, কারণ অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে ডকুমেন্ট দিয়ে একটা ইনফরমেশন জোগাড় করি, তারপর ভিডিও বানাই, সেটাকে এডিট করি ঠিকঠাক। এমন না যে জাস্ট যেরকমটা বলছি এরকমটা এডিট করছি, এখানে অনেক ভিএফএক্স দেওয়ার চেষ্টা করি, ছোটো ছোটো তো ইত্যাদি মিউজিক দেওয়ার চেষ্টা করি, সমস্ত কিছু দিই। ফলে অনেক সময় নিয়ে অনেক খেটে ভিডিও বানাই যাতে আপনাদের ভালো লাগে। এবং বিশ্বাস করুন, একটা মিথ্যা কথা বলি না, যতটা অথেন্টিক, যতটা সোর্স পাই ঠিক ততটাই বলি, এর বাইরে গিয়ে কিছু বলি না। আচ্ছা, আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের মনে হয় যে আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং টপিকের উপর বানানো হয়েছে, তোমাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক দাও। যদি তোমার কোনো রকম কিছু মন্তব্য করার থাকে কমেন্টে অবশ্যই লেখো, কমেন্ট বক্স খোলা আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।